তো আজকের আলোচনা শুরু করা যাক। আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম এক ভূতাত্ত্বিক বিস্ময় বঙ্গীয় অববাহিকা নিয়ে। চলুন এর একেবারে গভীরে ডুব দেওয়া যাক। দেখুন, আমরা তো সবাই জানি যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা মিলে যে বদ্বীপটা তৈরি করেছে সেটা পৃথিবীর সবচাইতে বড়। কিন্তু আসল যে গল্পটা সেটা কিন্তু এই মাটির ওপরে না, সেটা লুকিয়ে আছে মাইলের পর মাইল গভীরে। আর সেই গল্পটা কিন্তু আরও অনেক বেশি অবাক করার মতো। তাহলে প্রশ্নটা কিন্তু খুবই সহজ। ঠিক কোন বিশাল শক্তিগুলো মিলে এত বড় একটা জিনিস তৈরি করল? আর এর নিচে মানে একেবারে গভীরে ঠিক কী লুকিয়ে আছে? চলুন এই রহস্যেরই সমাধান করা যাক। তো প্রথমেই চলুন যাওয়া যাক ভূপৃষ্ঠের নিচে। কারণ এই যে বিশাল বদ্বীপ আমরা দেখি, এর আসল গল্পটা কিন্তু ওখানেই। একবার ভাবুন তো, একটা বিশাল গর্ত যেটা প্রায় 15 কিলোমিটারেরও বেশি গভীর পলি দিয়ে ভরাট হয়ে আছে। আর এই বিপুল পরিমাণ পলি কোত্থেকে আসলো? এগুলো এসছে কোটি কোটি বছর ধরে হিমালয় পর্বতমালা থেকে ক্ষয় ক্ষয়। এই যে বিশাল পলির স্তূপ, এটাই হলো বঙ্গীয় অববাহিকা। আচ্ছা, আমরা তো বারবার এই অববাহিকা বা বেসিন শব্দটা বলছি, তো এই জিনিসটা আসলে কি? মানে ভূতত্ত্বের ভাষায় বেসিন বলতে ঠিক কি বোঝায়? চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। খুব সহজ করে বললে, পাললিক অববাহিকা হল পৃথিবীর উপরিভাগের একটা বিশাল নিচু জায়গা, অনেকটা গর্তের মতো, যেখানে লাখ লাখ কোটি কোটি বছর ধরে বালি, পলি, কাদা এই সব কিছু জমতে থাকে। আর এই পুরো প্রক্রিয়াটা চলে মূলত টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে। আচ্ছা, এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। 90%। বিশাল একটা সংখ্যা, তাই না? কিন্তু কিসের 90%? আর কেনই বা এই অববাহিকাগুলো ভূতত্ত্বের দিক থেকে এতটা গুরুত্বপূর্ণ? এর কারণ হল, পৃথিবীতে যত তেল আর গ্যাস মানে হাইড্রোকার্বন আছে তার প্রায় 90%ই কিন্তু এই পাললিক অববাহিকাগুলোর মধ্যেই পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন এর অর্থনৈতিক গুরুত্ব কতটা বিশাল। তবে হ্যাঁ, সব অববাহিকা কিন্তু একরকম হয় না। এদের মধ্যে মোটা দাগে দুটো ভাগ আছে। একটা হলো প্যাসিভ মার্জিন, যেগুলো তৈরি হয় মহাদেশের শান্ত স্থিতিশীল কিনারায়, আর আরেকটা হলো অ্যাক্টিভ মার্জিন, যেটা কিনা তৈরি হয় দুটো টেকটনিক প্লেটের ভয়ঙ্কর সংঘর্ষের জায়গায়। আর আমাদের বঙ্গীয় অববাহিকার গল্পটা বুঝতে হলে এই দুটো ধারণা কিন্তু খুবই জরুরি। তাহলে চলুন এবার ফেরা যাক সেই মহাকাব্যিক সংঘর্ষের গল্পে, যেখান থেকে আমাদের বঙ্গীয় অববাহিকার জন্ম। এর একেবারে মূলে আছে প্রায় 5 কোটি বছর আগের একটা ঘটনা। তখন ভারতীয় টেকটনিক প্লেট এসে সজোরে ধাক্কা মারে বিশাল ইউরেশিয়ান প্লেটকে। আর সেই ধাক্কাটা এতটাই প্রচণ্ড ছিল যে তার ফলেই জন্ম নেয় সুবিশাল হিমালয় পর্বতমালা, আর সেই সাথেই তৈরি হয় বঙ্গীয় অববাহিকার মূল ভিত্তিটা। পুরো ঘটনাটা মানে এই অববাহিকার জন্ম আর বেড়ে ওঠার ইতিহাসকে আমরা 4টা ধাপে দেখতে পারি। একদম শুরুতে এটা ছিল গন্ডোয়ানা নামের একটা বিশাল সুপমহাদেশের অংশ। এরপর রিফট পর্যায়ে ভারত সেখান থেকে আলাদা হতে শুরু করল। তারপর আসলো ড্রিফট পর্যায়ে, যখন ভারতীয় প্লেটটা খুব দ্রুত উত্তর দিকে এগোতে থাকল। আর একদম শেষে অরোজেনিক পর্যায়ে এসে ঘটল এশিয়ার সাথে সেই ঐতিহাসিক সংঘর্ষ, যা আজকের এই পরিস্থিতি তৈরি করেছে। এই প্রক্রিয়াটা কিন্তু খুব মজার। দেখুন, হিমালয় থেকে যে কোটি কোটি টন পলি আসছে, তার প্রচণ্ড চাপে ভূত্বকটা আস্তে আস্তে নিচের দিকে দেবে যাচ্ছে। আর যত দেবে যাচ্ছে তত নতুন পলি জমার জন্য জায়গা তৈরি হচ্ছে। এটা একটা চক্রের মতো, যেটা লক্ষ লক্ষ বছর ধরে একটানা চলছেই। তো এটা কিভাবে তৈরি হলো সেই গল্পটা তো আমরা জানলাম। এখন চলুন এর ভেতরের গঠনটা কেমন সেটা একটু দেখা যাক, মানে এর অ্যানাটমিটা ঠিক কীরকম। এই যে মানচিত্রটা আমরা দেখছি, এটাই হবে আমাদের গাইড। এটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে আমরা যেটাকে একটা সমতল বদ্বীপ হিসেবে দেখি, তার নিচে আসলে একটা ভীষণ জটিল ভূতাত্ত্বিক কাঠামো লুকিয়ে আছে, আর পুরোটাই কয়েকটা আলাদা আলাদা অঞ্চলে ভাগ করা। আমরা যদি পশ্চিম থেকে পূর্বের দিকে এগোই, তাহলে পরপর 4টা প্রধান অঞ্চল দেখতে পাব। প্রথমে আছে স্থিতিশীল প্ল্যাটফর্ম, তারপর হিঞ্জ জোন, এরপরে বঙ্গীয় ফোর ডিপ, আর একদম পূর্বে আছে চট্টগ্রাম ত্রিপুরা ফোর্ট বেল্ট। এই কেবিলটা দেখুন,
পুরো বিষয়টা এখানে খুব সহজ করে দেয়া আছে। একদম পশ্চিমে যে স্থিতিশীল প্ল্যাটফর্ম, ওটা বেশ অগভীর আর স্থিতিশীল একটা জায়গা। এরপরই হিঞ্জ জোন, যেটা অনেকটা খাড়া একটা ঢালের মতো, যেখান থেকে ভূত্বকটা হঠাৎ করে অনেক গভীরে নেমে গেছে। তারপর আসছে বঙ্গীয় ফোডিপ, এটাই হলো সবচেয়ে গভীর অংশটা। আর সবশেষে একদম পূর্বে আছে ফোল্ড বেল্ট, যেখানে টেকটনিক প্লেটের চাপে পলিগুলো ভাঁজ হয়ে হয়ে আজকের চট্টগ্রাম আর ত্রিপুরার এই পাহাড়গুলো তৈরি করেছে। আচ্ছা, এতক্ষণ যে আমরা এই জটিল ভূতত্ত্ব নিয়ে কথা বললাম, এটা কিন্তু শুধু বইয়ের পাতায় থাকার মতো কোনো বিষয় না। এর একটা সরাসরি প্রভাব আছে আমাদের জীবন, আমাদের সম্পদ, এমনকি আমাদের ঝুঁকির উপরেও। ব্যাপারটার সবচেয়ে মজার দিকটা হলো যে প্রচণ্ড টেকটনিক চাপ পলিগুলোকে ভাঁজ করে এই পাহাড়গুলো তৈরি করেছে, সেই একই ভাঁজগুলো প্রাকৃতিক গ্যাসকে আটকে রাখার জন্য একদম নিখুঁত কিছু ফাঁদ বা ট্র্যাপ তৈরি করে দিয়েছে। আর ঠিক এই কারণে বাংলাদেশের বেশিরভাগ বড় বড় গ্যাস ক্ষেত্রগুলো পূর্বাঞ্চলের এই ফোল্ড বেল্টেই পাওয়া যায়। কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে। যে শক্তিটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে এত বড় একটা গ্যাস ভাণ্ডার তৈরি করে দিয়েছে, সেই একই শক্তি কিন্তু একটা অভিশাপও। কারণ এই যে প্রচণ্ড চাপ, এটাই এই পুরো অঞ্চলটাকে একটা মারাত্মক ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা বানিয়ে রেখেছে। এই কথাটা আসলে পুরো বিষয়টাকে একবারে তুলে ধরে। বঙ্গীয় অববাহিকার এই যে বিবর্তন, এটা একদিকে যেমন বাংলাদেশকে দিয়েছে উর্বর জমি আর প্রাকৃতিক সম্পদ, যার ওপর ভর করে টিকে আছে দেশের বিশাল এক জনসংখ্যা। আবার ঠিক তেমনি অন্যদিকে এটাই তৈরি করেছে নানা রকম প্রাকৃতিক ঝুঁকি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে একটা দেশ কিভাবে প্রকৃতির দেওয়া এই বিশাল সম্পদ বা আশীর্বাদকে কাজে লাগাবে, আর একই সাথে এই আশীর্বাদের সাথে আসা ঝুঁকি বা অভিশাপগুলো মোকাবেলার জন্যও প্রস্তুত থাকবে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই কিন্তু